আলোচনাও সরকারের আর্থিক সিদ্ধান্তকে আরো জটিল করে তুলেছে। এখন প্রশ্ন হলো, এটা কি কেবল বড় অঙ্কের বাজেট হবে, নাকি মানুষের জীবনে সত্যিকার অর্থে স্বস্তি আনবে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, বিনিয়োগ, কৃষি, শিল্প, সামাজিক সুরক্ষায় সরকার কতটা বাস্তবসম্মত পথ দেখাবে, এসব নিয়ে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় নতুন সরকারের প্রথম বাজেট, প্রত্যাশা ও বাস্তবতা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন বিআইআইএসএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. রাশিদুল ইসলাম। যাচ্ছে মূল আলোচনায়। ডক্টর মাহফুজ কবির, নতুন সরকারের প্রথম বাজেট, জনগণের প্রত্যাশা যেমন অনেক বেশি, তেমনি অর্থনৈতিক চাপও কম নয়। আপনি যদি বলেন কি ধরনের বাস্তবতায় নতুন সরকার তাদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে? ধন্যবাদ। আসলে অনেক রকমের তো চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে এই মুহূর্তে। আসলে যেমন বিশ্ব অর্থনীতিতে যেমন ইরান যুদ্ধকে কেন্দ্র করে একটা বড় রকমের যে জ্বালানি সংকট, এবং অন্যদিকে যে ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফ, এবং এরপরে যে একেবারে অতি সম্প্রতি এই জোরপূর্বক স্ট্রম, সেটা নিয়ে আসলে 10 থেকে 12.5% এরকম যে কর আরোপের সিদ্ধান্ত, তো এটি কিন্তু বিশ্ব অর্থনীতিকে অনেকটা বড় চাপের মধ্যে ফেলে দিচ্ছে। অন্যদিকে দেশের ভেতরের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটিও কিন্তু সন্তোষজনক নয়, যদিও সরকার দায়িত্ব নিয়ে কিছু ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু একই সঙ্গে যে বিনিয়োগে খরা, বিশেষ করে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট, তো সেখানে কিন্তু একটা বড় রকমের অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ বিনিয়োগের খরচটা কমেনি। আবার অন্যদিকে যে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের মধ্যে অনেকে এখন চিন্তা করছেন যে না, ঠিক আছে, তারা এগুলো কন্টিনিউ করবেন কিনা, তো সেটা একটা বিষয় আছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটির ব্যয় বেড়ে গেছে, দাম যেহেতু বেড়ে গেছে, একই সঙ্গে যে সবগুলো জ্বালানি পণ্যেরই কিন্তু দাম বেড়েছে, মানে গ্যাস সহ, এবং অ্যাভেলেবিলিটিটাও কিন্তু কম, মানে সেইভাবে আসলে ইলেকট্রিসিটিও যাচ্ছে না, মানে উৎপাদন বিতরণ সেভাবে হচ্ছে না। একই সঙ্গে গ্যাসের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা আছে। তো সব মিলিয়ে আসলে যে ইনপুট সেখানে ক্রাইসিস, একই সঙ্গে যে বিজনেস যে কস্ট সেটাও বেশি, তো যার ফলে বিনিয়োগ সেরকম আশানুরূপ হচ্ছে না। তো এটি ছাড়াও যে রাজস্ব আহরণে সেখানে আমরা সংকট দেখতে পাচ্ছি, যে দেখলাম যে বিগত মানে যেটা আউটগোয়িং ফিসক্যাল ইয়ার, তো সেখানে ইতিমধ্যে 1,00,00,000 কোটি টাকার বেশি কিন্তু একটা রাজস্ব ঘাটতি রয়েছে, যদিও টার্গেট ছিল অনেক কম। তো আবার অন্যদিকে যদি আমরা দেখি যে প্রবৃদ্ধি কিন্তু একেবারে তলানিতে, যে 3.49% প্রবৃদ্ধি, এবং লাস্ট কোয়ার্টারে আমরা দেখলাম 3% হচ্ছে গ্রোথ। তো এই অবস্থা, এবং ধরা হচ্ছে যে আসলে হয়তো দারিদ্র বেড়ে গেছে এর মধ্যে 2022 সালের পর থেকে, এরকম বিভিন্ন গবেষণায় আসছে। তো দারিদ্র বেশি, কর্মসংস্থান বেকারত্ব বেশি, অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি 9.4% আমরা দেখলাম। তো সুতরাং এই যে এতগুলো ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরের যে চ্যালেঞ্জ, তো তার মধ্যে আসলে আরেকটা যেটা দাঁড়িয়েছে আর কি, যে আমাদের ব্যাংকিং খাতেও কিন্তু সেরকম কোনো আসলে ওই সেইভাবে সুশাসন কিন্তু ফিরে আসেনি। এটা নানা রকমের কাজ করছে সরকার, কিন্তু সেই অর্থে কিন্তু সেইভাবে আমরা খুব গতি দেখতে পাচ্ছি না। আর এই যে আমাদের যে শেয়ার বাজার, তো শেয়ার বাজারের নতুন নেতৃত্ব মাত্র এলো, এবং তাদের দিক থেকে খুব পরিষ্কার বার্তা নেই যে আসলে এই পুরো শেয়ার বাজার নিয়ে তাদের পরিকল্পনাটা কি। তো এই অবস্থাতে আমার মনে হচ্ছে যে সরকার একটা বড় রকমের অর্থনৈতিক পরিকল্পনা করছে, যেটা 9,30,000 কোটি টাকার বেশি হয়তো বাজেটটা হবে, এবং বড় আকারের একটা রিনিউয়েবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটি আছে। আর এবং একই সঙ্গে যে সরকার কিন্তু বড় আকারের ঋণেরও পরিকল্পনা করছেন, ডোমেস্টিক ফরেন সবগুলোর থেকে ঋণ নেওয়া হবে। তো এইভাবে করে সরকার আসলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চায়। তো এইরকম একটা বাস্তবতায় যে বাজেটটা প্রণীত হতে যাচ্ছে, আমি মনে করি যে যেহেতু অন্তর্বর্তী সরকারের সময় স্বাভাবিক আকারের বাজেট হয়নি, তারা একটু রিগ্রেসিভ ওয়েতে গেছে, তো যার ফলে একটা বড় আকারের বাজেট মনে হচ্ছে যে সেটা একটা ভীতির কারণ হয় কিনা আবার, তো সেটা একটা চিন্তার বিষয়। এবং একই সঙ্গে যে বড় আকারের যে রেভিনিউ টার্গেট, তো সেটাও কিভাবে আসলে ফুলফিল করে আমাদের এনবিআর, তো সেটা এখন দেখার বিষয়। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ইমরান হাসান, জনাব ইমরান হাসান, ব্যবসায়ী ও ভোক্তা দুই পক্ষই এখন মূল্যস্ফীতির চাপে রয়েছে। বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে নতুন বাজেট আপনাদের সবচেয়ে বড় অপবাদের জায়গা কোনটি, এবং আশাবাদের জায়গা কোনটি, এবং ভয়ের জায়গা কোথায় বলে আপনি মনে করেন? প্রথমত, যে ক্রাইসিস আমরা ফেস করছি সেই করোনাকালীন পর থেকে, সেই ক্রাইসিস থেকে আমরা এখনো বের হতে পারিনি। তারপরে হচ্ছে সরকারের যে এনবিআর থেকে যে পরিমাণ চাপ আমাদের উপরে ভ্যাট এবং ট্যাক্সের ব্যাপারে, এখানে আশাবাদের কথা হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমরা কয়েকবার বসেছিলাম, উনি আশ্বস্ত করেছেন ব্যবসার যে পরিবেশ, প্রান্তিক ব্যবসায়ীদের জন্য, যারা আমরা প্রান্তিক ব্যবসায়ী আছি তাদের জন্য ট্যাক্সেশন এবং ভ্যাটটা ইজি করা হবে। অলরেডি আমরা পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন, এলপিজি যেই দামে সরকার বলেছে সেই দামে আমরা এলপিজিও পাচ্ছি না, লাইনেও তিতাস গ্যাস নাই, বিদ্যুতের যে চরম লোডশেডিং ঢাকার বাইরে, আমরা এই একটা ঈদের সিজনে ব্যবসা 5 দিন কক্সবাজার এলাকা পুরো এলাকাটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বলতে গেলে, অলমোস্ট কি বিভ্রাট হয়েছিল। ওই 5-7টা দিনই ঈদের পরে ব্যবসা ছিল, সেই ব্যবসা এত মন্দা, এত মানুষের কান্না,
আসলে অনেক টুরিস্ট ফেরত গিয়েছে। তো এই যে অব্যবস্থাপনা, এই যে আমরা যে প্রান্তিক গোষ্ঠীগুলো, প্রান্তিক ব্যবসায়ীরা এগুলো প্রত্যেকটা পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের দাম আবার বাড়ানো হয়েছে, এলপিজি বাড়ানো হয়েছে, আপনার দেখেন তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন খরচ বেড়ে গেছে। আমাদের কিন্তু 30 থেকে 40% সেল ঈদের আগেই কম ছিল, ঈদের পর পরে এটা 50%-এ নেমে গেছে সেল। বিগত সরকার বলেন, যেই সরকারই বলেন, তেলের মাথায় শুধু তেল দিয়ে গেছে। 20 থেকে 25 হাজার কোটি টাকা একটা গ্রুপ ঋণ খেলাপি হয়ে বসে আছে, বড় বড় গ্রুপ। তাদেরকে আবার ফাইন্যান্স করার জন্য সরকার শুনছি টাকা ছাপাচ্ছে বা কোনো না ভাবে ব্যাংকে বেল আউট দিবে, তাদেরকে রুগ্ন শিল্পকে দাঁড় করাবে, তাদের কর্মসংস্থান আছে, আই আন্ডারস্ট্যান্ড, সেটাও দরকার। কিন্তু আমাদের প্রান্তিক ব্যবসায়ী আমরা যারা আছি, আমরাও তো কর্মসংস্থান করেছি। আমাদের 30 লক্ষ শ্রমিক কাজ করে সারা বাংলাদেশে আমাদের সেক্টরে। এই শ্রমিকরা টোটালি আনস্কিল শ্রমিক, কারণ আমাদেরকে স্কিল করার জন্য সরকারের বরাদ্দের কথা বলেছি। প্লাস এই আমাদেরকে কোনোদিনই একটি টাকা ব্যাংক খাত থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়নি। আমরা কোনো ক্ষয়রাতি চাচ্ছি না, আমরা কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের নাগরিক অধিকার, এই যে ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে 8টা-10টা করে দলীয় লোকদেরকে ব্যাংক দেওয়া হয়েছে, ব্যাংকগুলোর অবস্থা কি হয়ে গেছে? সরকারি ব্যাংকগুলো তো আমরা চাইলে কোনো টাকা পাবোই না। সুতরাং সুনির্দিষ্টভাবে প্রান্তিক ব্যবসায়ীদের জন্য এসএমই খাতকে শক্তিশালী করে এসএমই খাতে বড় একটা বরাদ্দ চাই, যেই বরাদ্দটা সহজ শর্তে আমরা যাতে ঋণ পেতে পারি এবং আমরা যাতে আমাদের ব্যবসাটা টিকিয়ে রাখতে পারি। আমরা জানি বৈশ্বিক ক্রাইসিসের কারণে আমাদের আরো সাফার করতে হবে, তেলের সংকট, যুদ্ধে অনেক কিছু সংকট আমরা বুঝি, এবং নতুন গভর্নমেন্ট একটা ডিজাস্টারের মধ্যে আসছে। আমরা আরেকটা এনশিওর করতে চাই, আমরা পলিটিক্যাল স্ট্যাবিলিটি চাই। আমরা কিন্তু সমাজের মাঠ পর্যায়ে মানুষের উপর ডিপেন্ডেন্ট। তো আমাদেরকে যদি না বাঁচানো হয়, সমাজে এখন যেমন 30% চলে গেছে দারিদ্র সীমা, যদি আমাদেরকে না বাঁচানো হয়, দারিদ্র সীমা 40-50% চলে যাবে। সুতরাং এই প্রান্তিক ব্যবসায়ীকে বাঁচানোর জন্য ব্যবসা সহজীকরণ করা, আমাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া, এবং আমাদেরকে প্রয়োজনে এলপিজি যদি কার্ডের মাধ্যমে দেওয়া হয়, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী ঘুরে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি এবং ইকোনমিতে আমরা ভূমিকা রাখতে আমি পারবো। আবার আসবো। জনাব রাশিদুল ইসলাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা এবং অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্যের ক্ষেত্রে এবারের বাজেট কি চ্যালেঞ্জ আপনি দেখছেন? দেখুন, প্রতি বছর বাজেটের মূল চ্যালেঞ্জটা থাকে বাজেটটা বাস্তবায়ন। আমার মনে হয় যে প্রতি বছর বাংলাদেশের যে একটা কাঠামোর মধ্য দিয়ে বাজেট প্রণয়ন করা হয়, একই কাঠামোর মধ্যে এবারও বাজেটটি প্রণয়ন করা হবে বা আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেভাবে বাজেটটি ঘোষণা করবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা প্রতি বছর দেখি বাজেট বাস্তবায়ন হচ্ছে না। বাজেট বাস্তবায়ন, দ্যাট মিনস আপনি আমাদের বাজেটের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বা বাজেটে যেসব কর্মসূচি থাকে সেগুলো আসলে ওইভাবে বাস্তবায়ন হতে দেখি না। এগুলো নানা কারণে বাস্তবায়ন হয় না। সেইগুলোকে যদি আমরা দূর করতে পারি, আমি বলবো যে প্রথম হচ্ছে যে আমাদের দেশে যদি গুড গভর্নেন্স, যদি সুশাসন, দুর্নীতি, অপচয়, এগুলো যদি আসলে অনিয়ম আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বাজেট বাস্তবায়ন সহজ হবে। আমরা দেখেছি গত 3-3.5 মাসে সরকার জনবান্ধব অনেক কর্মসূচি, যদি বলেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বা ধর্মীয় যারা পুরোহিত, ধর্মীয় যারা ইমাম থেকে শুরু করে এক ধরনের প্রান্তিক বা যাদের স্বল্প আয় তাদেরকে সুরক্ষা দেওয়ার এক ধরনের নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মানে সোশ্যাল সেফটি নেটটা বাড়ানোর নিশ্চয়ই এবার বড় ধরনের কর্মসূচি থাকবে। এবং আরেকটি বিষয় যেটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী বারবার বলছেন যে ডিরেগুলেশনের কথা বলছেন, এটি নিশ্চয়ই মানে আমরা ব্যবসায়িক পরিবেশ যেটি সেটি যদি সহজ করতে চাই, এটি ডেফিনেটলি প্রয়োজন। তবে চ্যালেঞ্জ হলো যে এগুলো আসলে আমরা দেখি যে বাজেটের সময় খুব ভালো ভালো কথা থাকে, উদ্যোগ থাকে, এগুলো বাস্তবায়ন আসলেই হয় না। আপনি যদি বলেন যে এডিপি থেকে শুরু করে মানে আপনি রেভিনিউ আয়ের কথা যদি বলেন, যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলেন, যদি জিডিপি গ্রোথের কথা বলেন, সবগুলোই আমরা দেখি যে আসলে কোনোটি ওইভাবে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে না। আমার মনে হয় সরকার যেহেতু নতুন মানে একেবারে আগামী 5 বছরের একটা কর্ম পরিকল্পনা নিয়ে এবারের বাজেট দিচ্ছে, সরকার যদি পলিটিক্যাল কমিটমেন্ট যদি সে অর্থে রাখতে পারে, তাহলে আশা করি যে হয়তো আমরা এই যে বাজেটের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মাহফুজ কবির, প্রায় 7 লাখ কোটি টাকার কাছাকাছি রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হতে পারে। বিদ্যমান কাঠামো এটি কতটা বাস্তবসম্মত? হ্যাঁ, বিদ্যমান যে অবস্থা রয়েছে, মানে একটা বাইফার্কেশন তো হলো যে এনবিআর কে 2 ভাগে ভাগ করা হলো, কর প্রশাসন এবং কর নীতির। তো এই দুটো ভাগ করার পরে আমরা দেখতে পেয়েছি একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে এবং সে নিয়ে আন্দোলন হয়েছে। তো এরপরে কিন্তু সরকারের দিক থেকে চাপও ছিল, কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এখন যে অবস্থা কিন্তু অনেকটা স্থিতিশীল এখন এনবিআর। কিন্তু এনবিআর এর বর্তমান কাঠামো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে এই যে টার্গেট সেটা ফুলফিল করাটা আমি মনে করি যে অনেকটাই অসম্ভব হয়ে যাবে। এখন যদি ট্যাক্স রেট না বাড়ায় এবং ট্যাক্সের নেট বাড়ালেই যে আসলে ওই ট্যাক্সগুলো আদায় হবে, বিষয়টা এরকম নয়। মানে ওরকম কোনো নিশ্চয়তা নেই। আমার মূল কথা হচ্ছে যে অটোমেশন লাগবে, এবং এটা ফুল অটোমেশন যদি না হয়, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের টার্গেট ফুলফিল হবে না। এটা একটা। দ্বিতীয়টা হলো যে আসলে এনবিআর কিন্তু নিজস্ব কোনো পরিকল্পনা নেই, এবং তার এই যে এই মুহূর্তে যেটা সরকার করলো যে গত 18 তারিখে যে 1 থেকে
পাশ হলো, যেটা মহা কৌশল, যে 5 বছর মেয়াদি, এবং সেখানে দেখা যাচ্ছে যে 2031 সালের মধ্যে 8.5% প্রবৃদ্ধি করবে, এবং একই সঙ্গে যে আমাদের মূল্যস্ফীতি সেটা 6% নামিয়ে নিয়ে আসবে। তো এগুলো পরিকল্পনা আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় কি যে এনবিআর এর নিজস্ব একটা পরিকল্পনা রেখে যে আগামী 5 বছরে তারা আসলে এই রেভিনিউ কতটুকু টার্গেট নিজেরা ফুলফিল করবে, তো সেটা করতে পারলে তখন কিন্তু সরকারের উপর থেকে আসলে রেভিনিউ চাপিয়ে দিতে হয় না যে এতটুকু লাগবে। তখন সরকার স্বচ্ছন্দে বাজেট প্রণয়ন করতে পারে, এবং তখন আমাদের যে এই যে নির্ভরতা সেটা কিন্তু কমে যায়। মানে ডোমেস্টিক যে ক্রেডিট এবং এই যে ফরেন ক্রেডিট এই মুহূর্তে আসলে আবার এই আইএমএফ থেকে আবার $5 বিলিয়ন একটা পরিকল্পনা করছে, এবং ইতিমধ্যে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে এখন যে অবস্থা, যে এই 7 লক্ষ কোটি টাকার মতো যে একটা বিশাল যে রেভিনিউ টার্গেট, তো সেটার যদি বড় রকমের ঘাটতি হয় তখন কিন্তু সরকার আরো একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ইমরান হাসান। ব্যবসায়ীরা প্রায় বলেন করের হার নয়, কর ব্যবস্থাপনায় বড় সমস্যা। বাজেটে কর বাড়ানোর বদলে করের আওতা বাড়ানোর সুযোগ কতটা আছে বলে আপনি মনে করেন? আপনাকে একটা এক্সাম্পল দেই। লাস্ট 3-4 মাস যাবত আমরা আমাদের সেক্টর থেকে কথা বলছি। আমরা বলেছি যে 4,82,000 রেস্তোরাঁ, শুধু আমার সেক্টর নিয়ে কথা বলছি, সরকারি হিসেবে ছিল 22-23 অর্থ বছরে বিবিএস এর জরিপে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি 10,000 মাত্র নিবন্ধিত ভ্যাটের। তাহলে এই 4,70,000 বা 75,000 কই গেল? তাহলে এই কয়েকদিনে 3 মাসের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, আজকে পত্রিকা মারফত দেখলাম যে 1 লক্ষ সামথিং নতুন ভ্যাট নিবন্ধিত হয়েছে কয়েকদিন এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। আমরা মনে করি এখনো 60% থেকে 65% ব্যবসায়ীরা ভ্যাটের আওতায় আসেই নাই, ট্যাক্সের আওতায় আসেই নাই, সেখানে কেউ যায়ই নাই। আপনার রুরাল এলাকাতে, যেখানে আপনার গ্রামীণ যে কাঠামো আজকে অনেক ডেভেলপ হয়েছে, সেখানে কিন্তু তারা অনেক ব্যবসা করছে, ভালো ভালো ব্যবসা করছে। সারা বাংলাদেশে আমরা ছোটবেলায় পড়তাম 68,000 গ্রাম, তো 68,000 গ্রাম কেন্দ্রিক কিন্তু ব্যবসা আছে। আপনি ব্যবসা করতে গেলে মিনিমাম একটা ট্রেড লাইসেন্স করতে হবে, সরকার রেভিনিউ পাবে, এবং ভ্যাটে যেটা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ভ্যাট একদম রিজনেবল করে দিব, আমরা যেটা দেখলাম সেটা যদি সেই দ্বার প্রান্তে যদি চলে যায় এবং ট্যাক্সেশনটা যদি সহজীকরণ করে, আমরা ফর্মুলা দিয়েছি, আমরা বলেছি আমাদের কথা শুনেন, যদি আমাদের কথা শোনেন তাহলে আপনারা 4 থেকে 5 গুণ ভ্যাট এবং ট্যাক্স বেশি আদায় করতে পারবেন। সেটা আমাদের সেক্টরের কথা বলেছি। তাহলে এইরকম যদি প্রত্যেকটা সেক্টর যদি ঢেলে সাজানো যায়, এবং সত্যি সত্যি যদি এই আমলাতান্ত্রিক জটিলতা, এনবিআর কেন্দ্রিক বলেন, যে কোনো কেন্দ্রিক বলেন, আমরা আমাদের ব্যবসা করতে যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো যদিও আমাদেরকে আশ্বস্ত করেছে, উনি তো প্ল্যানিং মিনিস্টার, উনি বলেছেন অর্থমন্ত্রী মহোদয় যে আমরা সহজ করে দেবো ব্যবসাতে। আমরা ওয়েট করছি যে কতটা ব্যবসায়িক সহজ হয়, এবং কতটা লাল ফিতার দূরত্বটা কমে, এবং কতটা মানুষের ভোগান্তি কমে। ভোগান্তি কমলেই দেখবেন যে এই দেশের মিনিমাম 1 কোটি লোকের উপরে ট্যাক্স পে, আমরা মনে করি আরো অনেক বেশি ট্যাক্স দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তাদের পর্যন্ত আমরা যেতে পারছি না। ঢাকা শহরে 3.5 কোটি মানুষ বসবাস করে, প্রত্যেকেই ফ্ল্যাটে বসবাস করে, সবাই কিন্তু ট্যাক্সের জন্য এলিজেবল। তো সেইখানে যদি না গিয়ে শুধুমাত্র যারা ট্যাক্স পে করছে তাদেরকেই শুধু এই মুচড়িয়ে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে কোনোদিনই রাষ্ট্র ব্যবস্থা মানে ট্যাক্স, তার কাঙ্ক্ষিত ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, রাজস্ব বলেন, কিছুই করতে পারবে না। সুতরাং আমরা চাই একটা লেভেল প্লেইং ফিল্ড, যে আমি ট্যাক্স ভ্যাট দিব, সবাই ট্যাক্স ভ্যাট দিবে, তাহলে আমার কম্পিটিশনেও কিন্তু আমি ভালো করতে পারবো। তা নাহলে আমি শুধু ভ্যাট ট্যাক্স দিব কিন্তু আমার আশেপাশে কেউ ভ্যাট ট্যাক্স দিবে না, তাহলে এটা এর চেয়ে অসম আর কিছু হতে পারে না। তো আমার মনে হয় সরকার এখানে জোর দিবে। আরেকটা বিষয় আমরা বলতে চাই, দুর্নীতির বিষয়টা। আমাদের প্রান্তিক ব্যবসায়ীদেরকে জোর করে দুর্নীতিতে যুক্ত করা হয়েছে, কারণ আমাদেরকে এমন ভয়ভীতি, এমন একটা সংস্কৃতি চালু করা হয়েছে, আমরা ম্যাক্সিমাম টাকায় আন্ডার টেবিলে সেটেলমেন্ট করে ফেলি। সেটা যখন বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সরকার বিশাল একটা রেভিনিউ পেয়ে যাবে। আপনি কয়েকদিন আগে দেখলেন এনবিআর এর এক কর্মকর্তার 400 কোটি টাকার উপরে একজন কর্মকর্তা সম্পদের হিসাব দেখা গেল। তা আমার মনে হচ্ছে যে পুরো বাংলাদেশে যারা দুর্নীতি করেছে, দুর্নীতি ব্যবসায়ী, দুর্নীতি কর্মকর্তা কর্মচারী, দুর্নীতি যারা করছে, তাদের সমস্ত সম্পদের হিসাব আগে নেওয়া হোক। সরকারের বাজেটের টাকার কোনো অভাব হবে না, আগে তাদের হিসাবটা নেওয়া হোক, তারপর দেখবেন যে দারিদ্র অটোমেটিক্যালি বিমোচন হয়ে গেছে। আপনি জানেন কার কোথায় কত সম্পদ, তার সম্পদ আহরণ কিভাবে হয়েছে, সে সম্পদ কিভাবে লুণ্ঠন করছে এই দেশের সাধারণ মানুষের, সেগুলো আগে আপনি ফাইন্ড আউট করেন। সেখানে একটা সেল করা উচিত, সরকারের একটা বরাদ্দ দেওয়া উচিত। আমার মনে হয় বেসরকারি খাতকে ছেড়ে দেওয়া উচিত, যে তোমরা ফাইন্ড আউট করো দুর্নীতিবাজ কারা কারা, তাদের সম্পদের হিসাবটা নাও। তাহলে কিন্তু সরকার যদি ওইখানে যদি নজর দেয়। আরেকটা লাস্ট বিষয় বলি, যেটা না বললেই না, আমাদের বিচার ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। সরকার এখানে বরাদ্দ দিক, আগে সুশাসন নিশ্চিত করুক, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার সমস্ত প্রবলেম সমাধান হয়ে গেছে। আমরা সুশাসন থেকে চরমভাবে বঞ্চিত। ধরেন আমার 50,000 টাকা জালিয়াতি হয়েছে, এই 50,000 টাকার বিচার চাইতে গিয়ে আমাকে 5 লাখ টাকা খরচ করে বিচার আমি পাবো না।
সুতরাং এই বিচার ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যাবে, বিচার ব্যবস্থার যে প্রহসন চলছে আমাদের দেশে, জি। সেই প্রহসনের জন্য ধন্যবাদ সরকারের আপনাকে। এই বাজেটে আমরা একটা মানে তাদের একটা বক্তব্য চাই, তারা কিভাবে এই বিচার বিভাগকে তারা একটা মানুষের পর্যায়ে মানুষের কাছে আপনার নিয়ে কাছে যাবে। পরবর্তীতে আবার আসবো। ধন্যবাদ জনাব রাশিদুল ইসলাম। রাজস্ব ঘাটতি পূরণে সরকার যদি বেশি ঋণ নির্ভর হয় তাহলে তার প্রভাব অর্থনীতি ও সাধারণ মানুষের উপর কি হতে পারে শুনবো আপনার কাছে, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, মধ্যবর্তী ব্যাংক বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধ্যবর্তী ব্যাংক বিজনেস টক, সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি নতুন সরকারের প্রথম বাজেটে প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে। আমরা ফিরছি আমাদের আলোচনায়। জনাব রাশিদুল ইসলাম, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, সরকার বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় টাকার সংস্থানে বিভিন্ন খাত থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। বাজেটের আর্থিক যোগানে সরকার যদি বেশি ঋণ নির্ভর হয় তাহলে তার প্রভাব অর্থনীতি ও সাধারণ মানুষের উপর কি হতে পারে? দেখুন, সরকার বাজেটের যে ঘাটতি মেটাতে গিয়ে যদি বেশি ঋণ নেয়, একটু দেখুন যে যদি বিদেশি ঋণ হয়, যে সেটা যদি সফট লোন যেটাকে আমরা বলি, আমার মনে হয় না যে সেটা খুব বেশি প্রবলেম তৈরি করে। কিন্তু সমস্যাটা হলো যখন আমরা আভ্যন্তরীণ ঋণ, বিশেষ করে ব্যাংক থেকে যখন ঋণ নেওয়া হয়, তখন কিন্তু আপনি সরকার যখন বেশি ঋণ নিচ্ছে তখন ডেফিনেটলি যারা ব্যবসায়ী, মানে আমি বলছি যে যারা বিজনেস করে, যারা উদ্যোক্তা, তারা তো আসলে ঋণ তাদের জন্য কঠিন হয়ে যায়, এবং তখন কিন্তু ঋণের দেখা যায় যে, এবং আরেকটি বিষয় যে সরকারের যে পরিচালন ব্যয় সেটা ডেফিনেটলি বেড়ে যায়। প্রতি বছরই আমরা দেখি যে বাজেটের যে ব্যয়ের একটি বড় একটা অংশই চলে যায় পরিচালন ব্যয়, সেটি নিশ্চয়ই আমাদের অর্থনীতির জন্য ভালো নয়। এবং এবারেও ওই এবার শুধু এবারের নয়, প্রতি বছরই আমরা দেখি যে প্রায় আমাদের এই ঘাটতি বাজেট মেটাতে গিয়ে বিশেষ করে আভ্যন্তরীণ লোনটা প্রতি বছরই সরকার বেশ বড় অঙ্কের লোন নেয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে, একবারে সম্ভব না, নিশ্চয়ই সরকার এই জায়গায় চিন্তা করবেন। আর যেটি রেভিনিউ কালেকশনের কথা বলা হচ্ছিল, আমি সেটা একটু অ্যাড করতে চাই এভাবে। দেখুন, মানে ইমরান ভাই উনি বলছিলেন যে প্রচুর, মানে ঢাকা শহরে অনেক ফ্ল্যাটের মালিক বা অনেকেই হয়তো করজালের আওতায় নাই। আমি গ্রামের ছেলে, আমার যে অঞ্চলে বাড়ি প্রচুর মাছের চাষ হয়। আমি দেখেছি যে মানে গ্রোথ সেন্টার যেগুলোকে বলা হয়, একজন মাছের মানে চিংড়ি ব্যবসায়ী, তার হয়তো ইয়ারলি 5 কোটি টাকা বিজনেস করে, কিন্তু উনি আসলে ওই অর্থে কিন্তু ঘেরের মালিক যেটাকে বলে, তাকে কিন্তু আমি অনেকেই ট্যাক্সের আওতায় নাই। তাই বলছি যে এইসব গ্রোথ সেন্টার, বিশেষ গ্রামীণ এলাকায় এখনো অনেকেই ভালো ব্যবসা বাণিজ্য করছে, তাদেরকে করজালের আওতায় আনতে হবে। এর জন্য সরকারের হয়তো এনবিআর এর হয়তো জনবল বাড়াতে হবে। আরেকটা জিনিস যে অটোমেশনের যে বিষয়টি, অটোমেশন ডেফিনেটলি, এবং সরকারের আমি মনে করি যে বোল্ড ডিসিশন নেওয়ার দরকার এখানে। অটোমেশন যখনই করা সম্ভব হবে, আমরা যে দুর্নীতির কথা বলছি সেগুলো কমানো সম্ভব। আরেকটি বিষয় যে কর ফাঁকি, যেটি আমি বলছিলাম, কর ফাঁকি কিন্তু দেখি, আপনি যদি আমাদের ঢাকা সিটির কথাই বলেন, ডেফিনেটলি অনেক কর ফাঁকি হচ্ছে। সেইটা কিন্তু দুই পক্ষের এক ধরনের যোগসাজশে হচ্ছে। হয়তো এনবিআর এর কর্মকর্তা যিনি দুর্নীতি করছেন, তিনি হয়তো অনেককে করজালের আওতায় আনছেন না। এই জন্য এনবিআর এর অভ্যন্তরে যে দুর্নীতিটা হয় এনবিআর এর কর্মকর্তারা, এটি কমাতে হবে। এটি কমালে আমার মনে হয় এই যে রাজস্ব হয় সেটি বাড়ানো সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মাহফুজ কবির, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সরকার প্রধান অগ্রাধিকার বলছে। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধিতে আরেক দফা মূল্যস্ফীতি বেড়ে যাবার শঙ্কা রয়েছে। তো যে সংখ্যাটি রয়েছে তা কি এবারের বাজেট সামাল দিতে পারবে? এটা আসলে কঠিন হবে। সরকার চাইলে অবশ্য অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা অতীতে দেখেছি যে বিশেষ করে 2022 সালে যখন এই জ্বালানির দাম বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি উস্কে গেল, সেটা কিন্তু বর্ষে নিয়ে আসা এতদিনেও সম্ভব হয়নি। তো এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে একেবারে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে, ঠিক নির্বাচনের আগে আগে কিছুটা কিন্তু মূল্যস্ফীতি কমে গিয়েছিল, কিন্তু তারপরেও কাঙ্ক্ষিত মাত্রায় সেটি কমেনি। এই যে 8% আশেপাশে ছিল সেটা, তো সেটা আবার অনেকটাই বেড়ে গেছে এই মুহূর্তে। তো এখন যখন বেড়ে গেছে, এরপরে আবার কিন্তু এই বিদ্যুতের দাম বেড়েছে। তো সুতরাং আমার ধারণা যে এটা ডাবল ডিজিট হয়তো ক্রস করবে, এবং এইবারে আসলেই অনেকটাই কঠিন হবে। তবে অনেক উপায় আছে, যেমন এই যে আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা যে মূল পদক্ষেপটা গ্রহণ করছি, সেটা হলো যে কনসিস্টেন্টলি আমরা একটা সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছি, এবং সেটার কারণে দেখা যাচ্ছে যে সুদের হার, বিশেষ করে ঋণের সুদের হার অনেক বেশি, এবং এটার কারণে প্রাইভেট সেক্টর তো আসলে ক্রেডিট ওরকম ভাবে পাচ্ছেও না, তারা ইন্টারেস্টেডও না। এখন গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে আসলে এই যারা মানে বিশেষ করে যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, তারা আসলে ব্যাংকের নাম শুনতে চান না। তার কারণ তারা বলেন যে এই 15-16% সুদের হার, এবং তার উপরে আবার কিছু মনিটরিং কস্ট আছে এসএমইর জন্য। তো সেটা হচ্ছে মরার উপরে খাড়ার ঘা। তো 16-17% তো আসলে তাদের প্রফিটই হয় না।
তো এই অবস্থায় আবার জ্বালানির দাম বেশি, অন্যান্য অনেক খরচ আছে। তো সব মিলিয়ে আসলে তারা কিভাবে কি ব্যাংকের ঋণ নেবেন? তো নিজেরাই নিজেদের মতো করে কোনোভাবে চলছেন। এই কারণে কিন্তু আসলে ইনভেস্টমেন্টটা হচ্ছে না। তো এখন এই যে আমরা মূল্যস্ফীতির জুজুর ভয়, তো সেটা দেখিয়ে আমরা এতদিন ধরে যে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ইমপ্লিমেন্ট করছি, এবং সেটার পিছনে কিন্তু আমাদের ফিসক্যাল পলিসি যেটা, সেটাও কন্ট্রাকশনারি হচ্ছে। এই ডাবল কন্ট্রাকশনে তো অর্থনীতি আগাবে না। তো সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। এখন যে মুদ্রানীতি সেটা যদি নমনীয় হয় এবং একই সঙ্গে যেটা এক্সপানশনারি ফিসক্যাল পলিসি, এই দুটো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি আস্তে আস্তে মূল্যস্ফীতি কমে নিয়ে আসা সম্ভব। এটা একটা দিক। আর একটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা আরেকটু কিভাবে উন্নত করা যায়, এবং সেখানে যদি আমরা একটুখানি মনিটরিংটা বাড়াই, এবং একই সঙ্গে যে এক্সেসিভ কোনো রকমের কোনো তো কেউ পাওয়ার ইউটিলাইজ করছে কিনা বা কোথাও সিন্ডিকেশন আছে কিনা, যদিও ব্যবসায়ীরা বলে থাকেন যে সিন্ডিকেট বলে কিছু নেই, কিন্তু কোনো না কোনো ভাবে অনেক সময় এরকম একটা ফোর্স তৈরি হয় যেটা, যেখানে একটু সাপ্লাই সাইডে প্রবলেম থাকে। তো সেটা একটু দেখতে হবে। তো আমার কাছে মনে হয় যে মূল সমস্যা আমাদের এই যে এই ব্যবসার খরচ এবং এত উচ্চ সুদের হার, তো এটার কারণে কোনোভাবেই আসলে এই জিনিসপত্রের যে উৎপাদন ব্যয় বা বিপণন খরচ সেগুলো কমানো যাচ্ছে না। তো এই জায়গাতে আমি মনে করি এটা স্ট্রং কমিটমেন্ট দরকার। অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্যাংকের উপরে যে অতি নির্ভরতা, তো এবং একটা কৃত্রিম অতি নির্ভরতা তৈরি করা হয়েছে আমি মনে করি। তো আমাদের শেয়ার বাজারটাকে যদি শক্তিশালী করা হয় তাহলে পুঁজির যোগানটা ওইখান থেকে আসবে। তখন কিন্তু ব্যাংকগুলোতে এমনিতেই এটা কিন্তু নমনীয় যে মুদ্রানীতি সেটা তৈরি করা যাবে। তো সেটা করতে হবে, এবং একই সঙ্গে একটা টাইমলাইন দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আগামী 1 বছর হয়তো আবার সেই এই যে কন্ট্রাকশন মনিটারি পলিসি সেটা চলবে। তো এটা তো আসলে অর্থনীতির জন্য ভালো নয়। তো সুতরাং আমাদের বাজেটের মধ্যে এরকম করে পরিষ্কার করে বলতে হবে যে, এবং ওই টাইমলাইন যে আসলে কবে নমনীয় করবেন তারা, এবং যত যত তাড়াতাড়ি করবেন নমনীয়, তত ব্যবসার খরচ কমবে, এবং একই সঙ্গে কিন্তু তখন এই নতুন নতুন বিনিয়োগ হবে। তো এবং এখন যারা একটু কম বিনিয়োগ করছেন তারা বেশি বিনিয়োগ করবেন, আর নতুন নতুন উদ্যোক্তা খুঁজে পাবো আমরা। এইভাবে করে আসলে আমাদের যদি ব্যবসার খরচটা কমে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের মূল্যস্ফীতি কিন্তু অনেকটাই কমানো জি। সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। জনাব ইমরান হাসান, জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়লে তার সরাসরি প্রভাব খাদ্য ও সেবা খাতে পড়ে। ব্যবসা বাণিজ্য অর্থনীতির এর প্রভাব কতটা দৃশ্যমান? দেখেন, ভয়ঙ্কর। আমরা প্রভাব পড়লেও আমরা এখন দাম বাড়াতে পারছি না, কারণ আমাদের তো বিভিন্ন কারণে সেল কম। 5ই আগস্টের সরকার পতনের পরে, এরপরে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো, নতুন গভর্নমেন্টের আসছে, চেষ্টা করছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি যদি দাম নাও বাড়াই তাও কিন্তু আমার গ্রাহক নাই, আর আমি যদি দাম না বাড়াইও আমার কোনো উপায় নাই। এমন অবস্থা হয়েছে, শুধু হাত বদল হচ্ছে রেস্তোরাঁগুলো। আমি নিজেও আমার কয়েকটা প্রতিষ্ঠান বন্ধ করেছি, আমাকে আজকেও কয়েকটা গোল্ডেন হ্যান্ডশেক করতে হয়েছে, বিকজ আমি আর সাস্টেন করতে পারছি না। তো এরকম আমি চেষ্টা করেও পারছি না, আমরা একটু চেষ্টা করছি বড় হওয়ার জন্য। এরকম বহু কোম্পানি আছে, তারা হাত বদল করছে, নাম কাওয়াস্তে রেস্তোরাঁ অন্য মানুষের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছে, মনে হচ্ছে রেস্তোরাঁটা বন্ধ হয় নাই, কিন্তু আরেকটা মালিক চেঞ্জ হয়েছে। এইভাবে নীরবে আমাদের ব্যবসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমরা এখন যেই দাম আছে সেই দামই আমি গ্রাহক পাচ্ছি না। আমি দাম বাড়ালে আমি গ্রাহক পাবো কোত্থেকে? গ্রাহকের তো আয় বাড়ে নাই। তো সুতরাং সরকারকে আমরা রিকোয়েস্ট করব যে, আমরাও এটাও জানি যে কতদিন ভর্তুকি দিয়ে রাষ্ট্র চলবে, কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাকে মাধ্যমে বলতে চাই, সরকারি ব্যয়। এই যে সরকারের বিশাল বিশাল গাড়ি, বিশাল বিশাল অট্টালিকা, বিশাল বিশাল এসি, বিশাল বিশাল ভোগ বিলাস, চেষ্টা করছে। আমরা দৃশ্যমান কিছু দেখছি যে প্রাইম মিনিস্টার অফিসে খরচ অনেক কমানো হয়েছে। তো ওনার এই দৃষ্টান্ত যেন সরকারের প্রত্যেকটা অফিসে আননেসেসারি ব্যয় কমানো, সবকিছু কমানো, আমাদের রাষ্ট্রের টাকা যা ইচ্ছা তাই ব্যবহার, এখান থেকে বেরিয়ে আসলেই। আরেকটা বিষয় না বললেই না, আপনি দেখেন যেই গভর্নমেন্টই বাজেট দেয়, বিরোধী দল বলে এই বাজেটটা আসলে বাস্তবায়নযোগ্য না, বড় হয়ে গেছে। আমি ওই বিতর্কে যাব না। আমার কোশ্চেন হচ্ছে, আপনি যে এত বড় বাজেট দিলেন, এই যে এত টাকা, যে এর আগের সরকারও বলেছে, এর আগের সরকারও বলেছে, আমাদেরকে তো চাপকায় আপনি টাকা আদায় করতে পারবেন না, লোন নিবেন, সে লোনের পর লোন দিয়ে রাষ্ট্র চলবে। এইভাবে কতদিন চলবে? এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে অপবাদ দিবে, আরেকজন আসবে, এইভাবে আমরা বলতে চাচ্ছি কতদিন চলবে? ঠিক একইভাবে দুর্বৃত্ত ব্যবসায়ীরা তো ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ভেঙে গেছে, বা ব্যবসা রুগ্ন হয়ে গেছে, বা তারা দেশে নাই। আমাদের কথা হচ্ছে যে এগুলো দিয়ে তো কল্যাণকর কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে যে আপনি টোটাল একটা প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশ কিভাবে ডেভেলপ করবেন? কোন রাজনৈতিক সরকারই এই প্রান্তিক ব্যবসায়ীদের নিয়ে কোনো কাজ করে না আজ পর্যন্ত, কোন রাজনৈতিক সরকার না। আরেকটা আছে, এনজিও গুলো আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি, আপনার কাছে পরবর্তীতে আসবো জনাব রাশিদুল ইসলাম। জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছরই বড় লক্ষ্যমাত্রা পায়, কিন্তু কর ফাঁকি বা খেলাপি ঋণ কর আদায়ের চেয়ে যারা নিয়মিত কর দেয় তাদের উপরে চাপ বেশি পড়ে, এমন একটা অভিযোগ আছে। এবারের বাজেটে কি করের নেট বাড়ানোর কোনো নতুন বা বাস্তবসম্মত কৌশল আপনি দেখছেন, নাকি সেই পুরনো
করদাতাদের উপরই খরচ নেমে আসবে? দেখুন, কর জাল বাড়ানোর কথা, ট্যাক্স নেট বাড়ানোর যে কথাটি আপনি বলছিলেন, এটি হয়তো আমরা বাজেট ঘোষণা হওয়ার পরে পুরো এটা জানতে পারবো যে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে। তবে আমার কাছে যেটি মনে হয় যে রাজস্ব কর্মকর্তা যারা রয়েছেন রাজস্ব প্রশাসনের, তাদের একটি সহজ উপায় হলো যে যিনি ট্যাক্স দিচ্ছেন তার কাছে ট্যাক্স নেওয়াটা যদি আপনি যদি বলেন, তার কিন্তু একটু সহজে নিতে পারে, তার কষ্ট কম হচ্ছে, পরিশ্রমও কম হচ্ছে, এরকম একটি টেন্ডেন্সি কিন্তু রয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। যেটা আমি বলছিলাম যে সমস্ত নতুন নতুন গ্রোথ সেন্টার তৈরি হচ্ছে গ্রামীণ এলাকা বলেন, বা যেখানে এখনো ঢাকা শহরে যারা কর্নেটের আওতার বাইরে রয়েছেন, তাদেরকে কিভাবে কর্নেটের মধ্যে আনা যায়, এটার জন্য রাজস্ব বোর্ডকে কিন্তু একটা সহযোগী, মানে রাজস্ব প্রশাসনের যারা আছে তাদের কিন্তু আন্তরিকভাবে কাজ করতে হবে। সেটা না হলে যে আমলাতান্ত্রিক যে সমস্যা রয়ে গেছে, এটি থাকলে আসলে কিন্তু সরকার বাজেটে হয়তো ভালো কৌশল যদি নেয়, সেটাতে কিন্তু কাজ হবে না। আলটিমেটলি এটি করতে হবে আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মাহফুজ কবির। নতুন বাজেট অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে কতখানি চাঙ্গা করতে পারবে বলে আপনি মনে করেন, এবং কি ধরনের সাহসী পদক্ষেপ প্রত্যাশা করছেন? আপনার পরামর্শ শুনতে চাই। আসলে আমাদের এই বাজেট থেকে অনেক প্রত্যাশা, তার কারণ নতুন সরকারের বাজেট, এবং এই সরকার আপনি খেয়াল করলে দেখবেন যে এই যারা মন্ত্রী রয়েছেন বা যে ধরনের পরিকল্পনাগুলো আছে, বিশেষ করে যে নির্বাচনী ইশতেহার আছে এবং এটি ছাড়া যে মহাকৌশল যেটা 5 বছর মেয়াদী করা হলো, তো সেটার একটা রিফ্লেকশন কিন্তু আমরা পাবো যে প্রথম বছরের যে কি কর্মকৌশল আছে, তো সেটাই মূলত এই বাজেটের মধ্যে আসবে। জনগণ যাতে, বা বিশেষ করে যে সমস্ত গোষ্ঠী যাদের উপরে কর আরোপ করা হবে বা যাদেরকে ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসা হবে, তারাও যেন সন্তুষ্ট চিত্তে এবং তারা যেন মনে করে যে না, এইটা জুলুম হলো না তাদের উপরে। তো সেটা যেমন প্রয়োজন, এবং একই সঙ্গে আমাদের যে দীর্ঘদিন একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে যে আসলে এই যে একটা দুর্নীতি অপচয়, বিশেষ করে যে এডিপিতে যে বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় যে এই বছর শেষে গিয়ে আসলে এই ব্যয়ের হিড়িক পড়ে যায়। আসলে তখন তো ব্যয় হয় না, তখন হয় হচ্ছে যে আপনার এই বিল তোলার হিড়িক। তো এই কারণে দেখা যায় যে আসলে ওই প্রায় সিংহভাগ আমাদের যে এডিপির অর্থ সেই সময় কিন্তু আসলে খরচ হয়। তো সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে সারা বছর ধরে আসলে এডিপি বাস্তবায়ন করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে করতে হবে। তো সেটার একটা প্রতিশ্রুতি আমাদের মনে হয় যে বাজেট যে বক্তৃতা থাকবে সেই বক্তৃতায় আসলে পরিষ্কার করে বলা উচিত। আর অ্যাট দ্য সেম টাইম দুর্নীতির বিরুদ্ধে একটা জিরো টলারেন্স, মানে এখানে কোনো রকমের কোনো দুর্নীতি থাকবে না, তো সেইভাবে যদি পরিষ্কার করে বলে দেওয়া হয়, তো এই বিষয়গুলো থাকলে আমি মনে করি যে স্বস্তিদায়ক একটা বাজেট হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব ইমরান হাসান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কর্মসংস্থানের বড় উৎস, কিন্তু তারা ঋণ, কর ও পরিচালন ব্যয়ের চাপে আছে। বাজেটে তাদের জন্য কি ধরনের বার্তা থাকা প্রয়োজন? দেখুন, আমাদেরকে আবারও বলেছি যে অর্থমন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন আমাদের পরিচালনা ব্যয় কমানোর জন্য যা যা করা দরকার উনি বলেছেন সবকিছু করবেন, শুধু এই বাজেটটা ওয়েট করতে বলেছেন আমাদেরকে। আমরাও আশার বাণী শুনে বসে আছি, কিন্তু একটা আপনার মাধ্যমে বলতে চাই, আমার মনে হয় সরকার একটা বড় বাজেট থাকা উচিত যে কি করে এই সিস্টেমটাকে, টোটাল আমলাতন্ত্রকে ঢেলে সাজানো যায়। আননেসেসারি সেই আগের মতো, সেই আগের স্টাইলে ফাইল উপরে যাবে, নিচে আসবে, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত সরকার নিলে বাস্তবায়ন হবে না। আমলাতন্ত্র তাদের মতো করে সরকারকে চাপাই দিবে, সরকার ওই আমলাতন্ত্রের গ্যারাকলে পড়ে থাকবে। সেখান থেকে বেরোয়ার জন্য একটা বড় বাজেট এই বাজেটে থাকা চাই। তা না হলে যেই সরকারই আসুক, এই আমলাতন্ত্রের সিস্টেমের কাছে তারা ভালো কাঙ্ক্ষিত ফল আনবে বলে আমি অ্যাটলিস্ট পার্সোনালি বিশ্বাস করি না। সুতরাং আমাদের 3-4টা স্তম্ভ, যেটা বিচার বিভাগ, আগেও বলেছি আপনাকে সুশাসন নিশ্চিত করতে হবে, আপনাকে আমাকে বিচার পাওয়ার নিশ্চয়তা দিতে হবে। আমি ফেয়ার বিচার পাবো, হ্যাসেল ফ্রি বিচার পাবো, এইটার নিশ্চয়তা আগে দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আপনি ডেভেলপ করবেন, করলেই দেখবেন যে বাজার ঠিক হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ছোট ছোট ব্যবসায়ীদেরকে কি করে আরো সাস্টেনেবল পলিসি দেওয়া যায়, কি করে আরো কর্মসংস্থান বাড়ানো যায়, সেই ব্যাপারে সরকার, আমি বিশ্বাস করি বাজেটে তাদের একটা প্রতিফলন ঘটবে বলে বিশ্বাস করি। জি, জনাব রাশিদুল ইসলাম, সরকার কর্মসংস্থান সৃষ্টির কথা বলছে, কিন্তু বাজেটে কর্মসংস্থানের বাস্তব ভিত্তি কি ধরনের রোডম্যাপ প্রত্যাশা করছেন? সামষ্টিক অর্থনীতিতে ট্র্যাকে ফেরাতে অর্থমন্ত্রীর জন্য আপনার পরামর্শ কি থাকবে? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। আপনি যে নতুন কর্মসংস্থানের কথা বলছেন, এর জন্য আমি বলবো যে সবার জন্য সমান সুযোগ অর্থনীতিতে। মানে আমাদের দেশে দেখা যায় যে যিনি ইনফ্লুয়েন্সিয়াল, উনি ব্যাংক থেকে লোন পাচ্ছেন, শুধু সেটা না, সত্যিকার অর্থে উদ্যোক্তা, যিনি কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং বিনিয়োগ করবেন, মানে সবাই যেন সমান সুযোগ পায়, এই পরিবেশটা যদি তৈরি করা সম্ভব হয়, এবং এটা পিছনে নিশ্চয়ই গুড গভর্নেন্স থাকতেই হবে। সেটি সম্ভব হলে আমার মনে হয় আগামীতে বাজেট যেমন বাস্তবায়ন সহজ হবে, এবং আমরা যে আলোচনা করছিলাম নতুন কর্মসংস্থান তৈরি, বিনিয়োগের পরিবেশ তৈরি, সেগুলো ফিরে আসবে। জি, ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজেট হলো একটি রাষ্ট্রের অগ্রাধিকার, দর্শন এবং ভবিষ্যৎ পথ চলার রূপরেখা। কেবল বড় বাজেট কিংবা বড় ঘোষণা নয়, জনগণ শেষ পর্যন্ত দেখতে চায় বাজেট স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ, বিনিয়োগের গতি এবং জীবন মানের উন্নতি। তাই নতুন সরকারের প্রথম বাজেটের প্রকৃত সফলতা নির্ধারিত হবে বাজেট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আসে তার উপর। আজকে আলোচকরা যেমন বলবার চেষ্টা করেছেন, প্রত্যাশার বাস্তবতার ব্যবধান কমিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, উৎপাদনমুখী ও জবাবদিহিমূলক অর্থনীতি গড়ে তোলাই এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। বাজেটের বিশাল লক্ষ্যমাত্রা পূরণে শুধু করের আওতা বাড়ানোই যথেষ্ট নয়, বরং কর ফাঁকি রোধ, ব্যাংকিং খাতের অনিয়ম এবং রাষ্ট্র সরকারের অপচয় দূর করতে সরকারকে কঠোর ও সাহসী পদক্ষেপ নিতে হবে। একই সাথে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ তা তৈরি করে কিভাবে অপচয় ও দুর্নীতি কমানো যায় সেদিকেই এখন বেশি নজর দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বিনিয়োগ সহায়ক একটি পরিবেশ তৈরিতে এবারের বাজেট সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।